স্বাগত জানাচ্ছি আজকের আয়োজন ভিন্ন মাত্রায়। দর্শক, ভিন্ন মাত্রায় আমরা সাম্প্রতিক নানা অনুষঙ্গের বিশ্লেষণমূলক আলোচনা শুনি। আজকের প্রসঙ্গ খালেদা জিয়া পরবর্তী বিএনপি রাজনীতি ও চ্যালেঞ্জ। দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব শাম্মী আক্তার, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আরও রয়েছেন জনাব ডক্টর মঞ্জুর চৌধুরী, রাজনীতি বিশ্লেষক। দর্শক, আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সে প্রত্যাশা করছি। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। শুরু করতে চাই শাম্মী আপা, আপনাকে দিয়েই, এবং আপনাকে ধন্যবাদ, আপনাকে পেয়েছি এই শীতের মাঝেও আপনি আমাদের সময় দিচ্ছেন। শীত জেঁকে বসেছে, কিন্তু রাজনীতিতে এক ধরনের উত্তাপ ছড়াচ্ছে। সামনের মাসে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখলাম যে এর মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা রাজনীতির প্রেক্ষাপট আমরা দেখেছি। তার মধ্যে বেগম জিয়ার মৃত্যু এবং তার যে জানাজায় অভাবনীয় যে লোকের সমাবেশ, এটি অন্যরকম এক ধরনের আমরা পরিস্থিতি দেখেছি। তারেক জিয়া দেশে ফিরলেন এবং সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি ফিরলেন, এবং ঠিক তার আগে রাজনীতির যে একটা উত্তুঙ্গ অবস্থা আমরা দেখছিলাম, যে রাজনীতিতে এক ধরনের হাদির মৃত্যুকে কেন্দ্র করে এক ধরনের টালমাটাল পরিস্থিতি আমরা দেখলাম। যে প্রথম আলোর এবং ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালানো হলো। দক্ষিণপন্থী কণ্ঠস্বর তারা নানা রকম শর্ত আরোপ করছিল। তখন এক ধরনের ধারণা ছিল যে নির্বাচন আসলে হবে কি না, কি নির্বাচন পিছিয়ে যাবে। রাজনীতিবিদরা একে অপরকে নানাভাবে দোষারোপ করা শুরু করলেন যে কেউ কেউ নির্বাচন পিছাতে চায়। তো আমি একটু জানতে চাইবো যে বেগম খালেদা জিয়ার পরবর্তী বিএনপি রাজনীতি এবং চ্যালেঞ্জগুলো আমরা আলোচনা করব, কিন্তু তার আগে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আপনারা কীভাবে দেখছেন? অনেকে বলছেন যে বিএনপির এখন খুব ভালো একটি রাজনৈতিক অবস্থানে আছে। আদৌ কি আপনাদের সামনে কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে, এবং যিনি সহ আলোচক আছেন তাকে শুভেচ্ছা, এবং আপনাদের দর্শক শ্রোতা যারা আছেন দেশ এবং বিদেশে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে চাই। দেখুন, রাজনীতি বিষয়টাই কিন্তু একটা চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ নিয়েই রাজনীতিবিদরা রাজনীতি করেন এবং দেশের জন্য কাজ করেন, দেশের মানুষের জন্য কাজ করেন। এই মুহূর্তে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, তাকে আমরা হারিয়েছি। তিনি চলে গেছেন পৃথিবীর মায়া ত্যাগ করে, কিন্তু আমরা 7 দিনের শোক পালন করেছি। রাষ্ট্র 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সমস্ত কাজগুলো ঘটে গিয়েছে, এবং আমরা একটি নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি, এবং আমাদের একটি নির্বাচন পরিচালনা কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে, এবং তারা তাদের প্রথম সভাটি গতকালকে করেছেন, এবং তাদের কাজগুলো ভিন্ন ভিন্ন উপকমিটির মাধ্যমে করবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। সুতরাং বিএনপি সর্বতোভাবে একটি নির্বাচন করবার জন্য এই মুহূর্তে তৈরি আছে। আর চ্যালেঞ্জের কথা যদি বলেন, এটা তো বললাম যে রাজনীতি একটা চ্যালেঞ্জ। এটা করতে হলে আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। বিএনপি সেটার জন্য শতভাগ প্রস্তুত আছে। আমরা আমাদের নেত্রীকে হারিয়েছি, আমরা শোক পালন করছি, কিন্তু এই শোককেই শক্তিতে পরিণত করে আমরা আমাদের আগামী দিনের বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই, এবং সেটার জন্য আমরা এগিয়ে যাচ্ছি সেই কাজগুলো হাতে নিয়ে। হ্যাঁ, বিএনপিকে আমরা খুবই আত্মবিশ্বাসী দেখছি। নানা জনমত জরিপে দেখা যাচ্ছে যে আমরা যেটা দেখছি যে বিএনপিকে মানুষ চায়, এবং সামনের নির্বাচনে তারেক জিয়া একভাবে প্রধানমন্ত্রী হবেন, এরকম বিদেশি পত্রপত্রিকায় সংবাদগুলো ইতিমধ্যে প্রচারিত হয়েছে। সেখান থেকে আসলে বিএনপির মধ্যে এক ধরনের মানে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। অনেকে বলছেন যে ভোটের রাজনীতিতে এই আত্মবিশ্বাসটা ক্ষতিও করতে পারে ভোটের শেষ পর্যন্ত। এই জায়গাটা আমি বলি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি সবসময় জনগণের ক্ষমতায় বিশ্বাস করে, এবং জনগণের উপরে তাদের এই বিশ্বাসটাকে রেখেই তারা তাদের পরিকল্পনা সাজায় এবং তাদের কাজগুলো এগিয়ে নিয়ে যায়। এখানে কোনো জরিপের উপরে ভিত্তি করে বিএনপি তার কর্মপরিকল্পনা তৈরি করে না, বা এটার উপরে ভিত্তি করে যে তাদের আত্মবিশ্বাসটা তৈরি হয় তা না। আমরা সবসময় বলি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এবং এখানে আমরা আমাদের বাংলাদেশের যারা মানুষ আছেন, যারা দেশের মালিকানা যাদের উপরে ডিপেন্ড করে, তাদের উপরে নির্ভর করেই বিএনপি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এবং বিএনপির যিনি নেত্রী ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি জানাজার কথা বলছিলেন যে এত বড় জানাজা হয়েছে, এবং যারা হুমকি ধমকি দিচ্ছিলেন, যে তারা বলছিলেন যে হাদির মৃত্যুর পরে আমরা এরকমও দেখেছিলাম যে তারা বলছিলেন যে হাদির জানাজাটি তারা যখন সংসদ ভবনের ওই এলাকাতে অনুষ্ঠিত হলো, এবং তার পরবর্তীতে তাদের বক্তব্য আমরা খেয়াল করলাম যে তারা বলছেন যে এই
এই জানাজাই বলে দিচ্ছে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাবে। এখন আমরা প্রশ্ন করতে চাই যে 17 বছর ক্ষমতায় না থেকেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের মানুষের এই অপরিসীম ভালোবাসা এবং এই যে আবাল বৃদ্ধ বনিতা এবং একটা দীর্ঘ সময় যারা ভোট দিতে পারেনি, এই তরুণ সমাজেরা যারা স্রোতের মতো নেমে এসেছিল মানিক মিয়া অ্যাভিনিউয়ে এবং সারা ঢাকা শহরটি একটি জানাজার শহরে পরিণত হয়েছিল, এই জানাজা তাহলে কিসের প্রমাণ দিচ্ছে? মানে আগামী দিনের বাংলাদেশ কোন দিকে যাবে? আমরা আসলে কোনো জরিপের উপরে ভিত্তি করে আমাদের আত্মবিশ্বাস তৈরি হয় না। আমাদের আত্মবিশ্বাস তৈরি হয় মানুষের ভালোবাসায়। মানুষ আমাদেরকে কিভাবে গ্রহণ করছেন, মানুষ আমাদেরকে কিভাবে নিচ্ছেন, এটার উপরে ডিপেন্ড করেই আমরা কিন্তু আমাদের কর্ম পরিকল্পনা সাজাই, আমরা স্বপ্ন দেখি, পরিকল্পনা করি, বা আমাদের আস্থা বা আমাদের যে মানে কনফিডেন্স লেভেল যেটা বলেন আপনি, সেটা মানুষের উপরে ভিত্তি করে আমাদের তৈরি হয়, কোনো জরিপের উপরে ভিত্তি করে না মূলত। এটা আর কি। জি, ধন্যবাদ আপনাকে। জি, জরিপের নিয়ে আমরা কথা বলি, কিন্তু জরিপে যে একমাত্র সত্য সেটি নিশ্চিত করে বলাও যায় না। আপনি বলেছেন ঠিকই যে জনগণই আপনাদের শেষ ভরসা। মঞ্জুর চৌধুরী ভাই, আপনার কাছে আসতে চাই, যেটি হচ্ছে যে বেগম জিয়া খালেদা জিয়া তিনি বিএনপির একজন নেত্রী নন, তিনি দেশনেত্রী, আপসী নেত্রী। তার দীর্ঘ একটা লেগাসি আছে রাজনীতির, এবং যে কারণে তার এক ধরনের ভাবমূর্তি তৈরি হয়েছে। আমরা সেই জানাজায় দেখেছি যে সর্বস্তরের মানুষ কিভাবে নেমে এসে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছে। আমি একটু প্রশ্নটি রাখতে চাই যে এই ভালোবাসা বেগম জিয়ার প্রতি নাকি বিএনপির প্রতি, মানে কোনো পার্থক্য রেখা কি আঁকা যায়? অনেকে যেটি শাম্মী আক্তার আপা বললেন যে এটার পর একটা প্রশ্ন রাখা যেতে পারে যে আসলে জনগণ সামনের ক্ষমতা কোন দিকে যাবে, বা কারা দেশ পরিচালনা করবে, কাদের ভবিষ্যৎ নিশ্চিত করবে। এখানে আপনার বিএনপির প্রতি ভালোবাসা না বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা, যদি আপনি নির্মোহ দৃষ্টিতে দেখেন যে বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার কাছে কিন্তু একসময় শ্রদ্ধার পাত্র হয়ে উঠছিলেন। উনি রাজনীতিবিদের বাইরেও যে কিন্তু স্টেট পার্সন হিসেবে দাঁড়িয়ে গিয়েছিলেন। তার প্রধান কারণ হচ্ছে যে উনি অনেকভাবে নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, ওনাকে মামলা দিয়ে এমনকি একটা জেলের ভিতরে রাখা হয়েছে। খুবই একটা কষ্টকর ছিল, কিন্তু তারপরেও তার যে রিস্ট্রেইন, উনি যে প্রতিহিংসা পরায়ণ না, ওনার কথাবার্তা ছিল মার্জিত, রুচিসম্মত, সেই হিসেবে বেগম জিয়া কিন্তু সকল দলের ভিতরেই এক ধরনের শ্রদ্ধা ছিল। এখানে যে লোকজন আছে সবাই যে রাজনীতি করেন তাও না, সবাই যে বিএনপির লোকজন ছিল জানা যায় তাও না। স্বতঃস্ফূর্তভাবেই জনগণ তার প্রতি শেষ বিদায় জানিয়েছে। এটা ওনার দলীয় পরিচয়ের ঊর্ধ্বে যেই উনি এই সম্মানটা পেয়েছেন, সার্বজনীন হয়েছে। কারণ এত লোক তো আর সহজে আসে না, এইসব লোক তো আনা যায় না। আপনি বললেন বা প্রচারণা, এটা নিজস্ব বাসে করে ট্রাকে করে তা আনা যায় না, স্বতঃস্ফূর্তভাবে তারা ঢাকার ভিতরে আপনার যেসব লোকজন গেছে স্বতঃস্ফূর্তভাবেই গেছে। তারকে শ্রদ্ধা জাতি একজন ত্যাগী রাজনীতিবিদকে বিদায় জানিয়েছে, সম্মানের সহিত বিদায় জানিয়েছে। ওনার নাম বহুদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে থাকবে। এখন কোশ্চেনটা হচ্ছে বিএনপি কি ওনার এই ঐতিহ্য ধরে রাখতে পারবে কিনা? ওনার যে ভাবমূর্তি, ওনার যে নীতি ছিল, যে প্রতিহিংসা পরায়ণতা না, রিস্ট্রেইন, এটা কি বিএনপি যদি পাওয়ারে যায়, যদি কি তার পাওয়ারে যাওয়ার সম্ভাবনা প্রবল যায়, তারা কি ওনার লিগেসিটাকে ধারণ করতে পারবে কিনা? দ্যাটস এ চ্যালেঞ্জ। কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনার ক্ষেত্রে, যে শেখ হাসিনার যে আজকে ডিক্টেটর হলো, তার যে একটা নিদারুণ পতন হলো ব্যক্তি হিসাবে, সে দলটাকে সর্বনাশ করে দিল। এটা কিন্তু সে যে রাজনীতির যে নর্মাল যে নিয়ম কানুনের বাইরে চলে যেয়ে একেবারে সেই ষোড়শ লুয়ের মতো বলা শুরু করে দিল যে আমি রাষ্ট্র, আমি যা বলবো সেটা, আমি যেটা বুঝি সবচেয়ে ভালো। এটা তো ঠিক না। তার কিন্তু একেবারে আমরা পরিণতি দেখলাম। এখানে বিএনপির জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে শেখ হাসিনা কি করে গেছে, সে কি কারণে তার এই পতনটা হইল, সেখান থেকে কিন্তু বিএনপির শিক্ষা নিতে হবে। আর একটা জিনিস হলো যে আমাদের দেশের কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে দুর্নীতি। সবচেয়ে বড় প্রবলেম দুর্নীতি। এই দুর্নীতি জাতিকে কুরে করে খাচ্ছে। সকল জায়গায় আপনার দুর্নীতি ছড়ায় পড়ছে। এটা শেখ হাসিনার আমলেই শুরু হয়েছে, তারও আগে ছিল। তার আগে যে এই জাতির দুর্নীতি
মুক্ত ছিল তা তো না। এমনকি বিএনপির আমলেও তো আপনার টিআইবির এসে রিপোর্টে পরপর হ্যাঁ, যে 3বার সুতরাং, চ্যাম্পিয়নের কথা বলা হয়েছে। হ্যাঁ, পরপর হয়েছে আপনার সবচেয়ে বেশি দুর্নীতিবাজ রাষ্ট্র হিসেবে পরিণত ছিল, মানে তালিকার শীর্ষে ছিল। তালিকার শীর্ষে ছিল। সুতরাং তাদের যে একেবারে একটা খুব ক্লিন একটা ইমেজ তা তো না। সুতরাং তাদের এই চ্যালেঞ্জটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে দলকে, সরকারকে, সমাজকে দুর্নীতিমুক্ত রাখতে হবে। তার জন্য কি কি কাজ করা দরকার সেটা কিন্তু বিশাল ব্যাপার। আমরা যেটা ধারণা করছিলাম যে শেখ হাসিনার পতনের কিন্তু অন্যতম প্রধান কারণ ছিল দুর্নীতি। দুর্নীতি, তার সাথে সাথে তার নৃশংসতা, মানুষকে গুম করে ফেলানো, লুট করা, এটা তো দুর্নীতির লোভের থেকেই হয়েছে। সম্পদের প্রতি লোভ, পাওয়ারের প্রতি লোভ, এগুলির জন্য তো হয়েছে। সুতরাং এই আমরা ধারণা করছিলাম শেখ হাসিনার পতনের পরে যে একটা গভর্নমেন্ট আসবে, যে গভর্নমেন্টের দায়িত্ব হবে, মূল দায়িত্ব হবে নির্বাচন করা এবং দুর্নীতিমুক্ত করা, এবং যারা দুর্নীতি করছে তাদেরকে বিচার করা। আমরা কিন্তু সেটা পাই নাই। কী কারণে হয় নাই? কারণ যে যাকে আমরা সিলেক্ট করছি, একজন বৃদ্ধ ব্যক্তি, যাকে আমরা ধারণা করছি যে উনি দেশে মধু, দুধের, সততার প্লাবন জবের বন্যা বয়ে দেবে। এই ওনার যে প্রেস সেক্রেটারি বললো একদিন যে যেভাবে জবের বন্যা বয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম মবের বন্যা বয়ে গেল। উদ্যোক্তা তৈরি হবে। পড়াশোনার কথা কিন্তু বলে না। ছাত্রদেরকে একবার উনি বললো না, তোমরা ক্লাসে যাও, তোমরা যে পড়াশোনা করো, তোমরা উদ্যোক্তা হও, তোমরা দল করো। এখন দেখা গেল যে অনেকে তো ছাত্র, নাহিদ ইসলাম বিএসএস পাস, মানে আন্ডার গ্রাজুয়েট না, কিন্তু এগুলি আমরা এখানে গ্রাজুয়েট বলি, দিস আর আন্ডার গ্রাজুয়েট। আচ্ছা, তারপরে একজন তো ব্যাচেলর করা, আপনার একজন তো কি এইচএসসি পাস, না এইচএসসি সমতুল্য। ওদেরকে তো মন্ত্রণালয়ে যে ছাত্র প্রতিনিধি নিয়ে বসায় রাখছে। এইভাবে করেই কিন্তু এই ছাত্র সমাজটাকে, এই যে যারা শেখ হাসিনার পতনের একটা মুখ্য ভূমিকা রাখছে, তাদের সর্বনাশ করে দিচ্ছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনাদের উচিত ছিল যে এরা এসে যাও এবং তোমরা একটা, তাদেরকেও রাজনীতির মঞ্চে আসতে চেয়েছে, পরিবর্তনের পক্ষে তারা যেন ভূমিকা রাখতে পারে এবং নতুন একটা শক্তি হিসেবে তারুণ্যের নেতৃত্ব যেন দেশ দিতে পারে, সেই জায়গা থেকে তো তাদেরকে চেষ্টা করা হয়েছে। কিন্তু সেটি তো খারাপ কি না, খারাপ কি দেখেন, যে তাদের বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ আসছে, এই যে 3 জন অ্যাডভাইজার ছিল, অনেকের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ আসছে। সেই অভিযোগের সদুত্তর দেয় নাই, এবং গভর্নমেন্টের যে এজেন্সি আছে, দুর্নীতি দমন কমিশন, তারা তদন্ত করে বলবে যে হ্যাঁ, এটা এখানে দুর্নীতি হয় না, এটা পাবলিক বা পত্রপত্রিকায় মিথ্যা দাবি করতেছে। কিন্তু দুর্নীতি দমন কমিশন কিন্তু ওই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার দুর্নীতি, তার পিএসের দুর্নীতির বিষয়ে বলছে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। প্রাথমিক সত্যতা পাওয়া গেলে তার পরবর্তী ধাপ হচ্ছে তদন্ত করা, তার পরবর্তী ধাপ হচ্ছে চার্জশিট দেওয়া, কেস করে নাই। এবং এই ইউনূস সাহেব বলছিল যে ক্ষমতা নেওয়ার পরে যে আমি অল্প কিছুদিনের মধ্যে আমার সম্পদের হিসেব দিব, আমার যারা অ্যাডভাইজার তারাও দেবে। আজকে কত প্রায় 1.5 বছর হতে যাচ্ছে। কেন দেয়নি? মানে কি মনে করেন? দুর্নীতি করছে, চুরি করছে। আচ্ছা, চোর, একদল চোরের হাতে আপনি রাষ্ট্রীয় ক্ষমতা দিচ্ছেন। আমি চোর বলি এই কারণে যে গতবার শেখ হাসিনার আমলে যারা মন্ত্রী ছিল না, ওনাদের পোস্টে কিন্তু ওরা অ্যাডভাইজার বলে, কিন্তু ওরা তো মন্ত্রী অ্যাকচুয়ালি। সেই চোরগুলি জেলে না এখন, কিছু চোর পলাতক, কিছু চোর জেলে মারামারিও করে, রাইট? তা ওনারা তো সেই পোস্টে আছে, তো ওনারাও তো চোর। উনি সেইটা প্রমাণ করা উচিত ছিল যে আমি চোর না। এবং যেহেতু ওনারা ফ্ল্যাগ গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, সেহেতু ওনাদের দায়িত্ব হচ্ছে ওনাদের ফাইন্যান্স সম্বন্ধে জনগণকে জানানো। ওনারা জানায় নাই। এখন আমি দাবি করতেছি যে 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে, ইলেকশনের আগে যেন একটাও পলাইতে না পারে। পাসপোর্টে এখন থেকে সিজ করে ফেলার উচিত। এদের একটাও পালাইতে যেতে না পারে। এরা প্রচুর দুর্নীতি করছে, 2-1 বাদে। 2-1 তো মানে এক্সেপশন, বেশিরভাগই দুর্নীতি করছে। সেই সব কাহিনী ঘুরপাক খায়, ফেসবুকে আসে, পত্রপত্রকে আসে। পালাতে না পারবে, এটি এক ধরনের তাদের যে মানবাধিকারের বিরোধী কোনো হয় কিনা, সিদ্ধান্ত হয় কিনা। তাদের নামে তো কোনো মামলা হয়নি।
প্রাতিষ্ঠানিক মামলা তো অভিযোগ হয় নাই, না। ফলে আপনি শুনেন, কেন তাদেরকে দীপুমনির এগেনস্টে তো যেতে মামলা দেবেন হয় না? নাই, দীপুমনির এগেনস্টে তো মামলা হয় নাই, হয়েছে আগে পরে পরে হয়েছে, হয়েছে। হ্যাঁ। রিজওয়ানার এগেনস্টে তো এখন মামলা হয় নাই, পরে হবে। দীপুমনির সাথে যে থাকবে ঘসেটি বেগম, জেলে থাকতে হবে, উপায় নাই। জি, আপনি যে দৃঢ়তার সাথে বলছেন যে আমরা জানি না তথ্য প্রমাণ সেটা কতটা বাস্তবসম্মত বা আমার কাছে তথ্য আছে বলে, ক্ষমতায় থাকলে সকলেই ভালো, কিন্তু ক্ষমতায় গেলে পরে আমরা এগুলো শুনুন, এরা প্যান্ডোরার বাক্স খুলে যে আমরা সেটা দেখেছি। ধন্যবাদ ডক্টর মঞ্জু চৌধুরী। আসবো আপনার কাছে, স্বামী আপা আবারও আপনার কাছে আসতে চাই। যে 5ই আগস্টের পরে একটা পরিবর্তন প্রত্যাশা করেছিল ছাত্র জনগণ সকলে, এই পরিবর্তনটা কেবলমাত্র মানে অর্থনীতির ক্ষেত্রে না, রাজনীতির ক্ষেত্রেও সকল ক্ষেত্রে আমরা একটা ভালো জায়গায় যাব বলে বলা হচ্ছিল। এই যে হতাশার কথাটি বলছেন ডক্টর মঞ্জু চৌধুরী, যখন যারা ড্রাইভিং সিটে আছেন তাদের বিষয়ে নানা রকম প্রশ্ন তৈরি হচ্ছে, আগামী ভবিষ্যতে যিনি ড্রাইভিং সিটে আসবেন বা আপনারা, তারেক রহমান, মানে তিনি এই দুর্নীতি প্রশ্নে কি ধরনের ভূমিকা রাখবেন বলে আপনারা বিশ্বাস করেন, বা তিনি ভূমিকা রাখলেও কতটা জয়ী হবে বলে মনে করেন? আমরা আমাদের নেতার সম্পর্কে অনেক বেশি আস্থাশীল এবং আমরা মনে করি উনি অনেক পরিণত হয়ে এই যে 17 বছরের জুলুম নির্যাতন আমাদের উপর দিয়ে যে স্টিম রোলারটি গিয়েছে, এই অবস্থায় দলকে ভাঙার যে ষড়যন্ত্র করা হয়েছে, কার্যত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 18 সালে অন্যায়ভাবে যে জেলখানায় বন্দি করে রাখা হলো, তারপর থেকেই কিন্তু উনি লন্ডনে থাকতেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন ভার্চুয়ালি, এবং দলটাকে কার্যত উনি ধরে রেখেছিলেন, এটাকে ভাঙতে পারেনি তখনকার ফ্যাসিস্ট রেজিম। তো এই কাজটি যেহেতু উনি সততার সাথে নিষ্ঠার সাথে করতে পেরেছেন এবং উনি সাকসেসফুল হয়েছেন বলা চলে, কারণ যেহেতু দল ভাঙেনি, তো সেই ক্ষেত্রে উনি এখন দেশে এসেছেন, আমরা মনে করি যে আরও বেশি সাংগঠনিকভাবে আমরা শক্তিশালী হব এবং দুর্নীতির প্রতি আমাদের জিরো টলারেন্স অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। এবং আপনি দেখবেন যে আমাদের যে 31 দফাটি প্রণয়ন করা হয়েছে, এটা কিন্তু আমাদের দলের যিনি এখন তো চেয়ারম্যান, যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন চেয়ারম্যান যেহেতু আমাদের চেয়ারম্যান, হ্যাঁ, তো সে উনি 31 দফা প্রণয়ন করেছেন। এটা ওনার পরিকল্পনা, উনি দায়িত্ব পেলে বাংলাদেশের মানুষ যদি ওনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, এই পরিকল্পনাগুলো উনি বাস্তবায়ন করবেন। এবং এই 31 দফা যদি আপনি পড়েন, প্রত্যেকটি দফা আপনি দেখবেন যে এখানে বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশের মানুষের স্বার্থের বাইরে কোনো পদক্ষেপ এখানে নেওয়া হয়নি। প্রত্যেকটি পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখেই এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। মানে এই দফাগুলো কথা বলছি, কিন্তু 31 দফা এর মধ্যে তো জুলাই সনদ আবার তৈরি হয়ে গেছে, মানে আপনারা বিএনপি জুলাই সনদের স্বাক্ষর করেছেন, আপনাদের সেই যে কমিশনে আলোচনা করেছেন, প্রস্তাব দিয়েছেন, তো বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদের ভবিষ্যৎ কি হবে? দেখুন, বাংলাদেশ, এটা তো গণভোটের মাধ্যমেই প্রমাণিত হয়ে যাবে যে বাংলাদেশের মানুষ কি চায়, তাই না? জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না, এটা তো আপনার হচ্ছে হ্যাঁ না ভোট, এবং জাতীয় নির্বাচন যেদিন অনুষ্ঠিত হবে সেদিন দুটো নির্বাচন কার্যত একসঙ্গে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এবং বাংলাদেশের মানুষই নির্ণয় করবে যে তাদের আগামী দিন কিভাবে চলবে। আর যদি আপনি 5ই আগস্টের পরে যে বাংলাদেশের কথা বললেন, যে মানুষ চেয়েছিল একটা পরিবর্তনটা যদি হতো, দেখেন শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হয়েছে, সেই জন্য আমরা এই অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে পারি, কিন্তু সেটি বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত চোখে পড়েনি। এবং উনি যেটা বললেন দৃঢ়তার সঙ্গে যে ঘসিটি বেগম বা তারা চুরি করেছে, এবং আসিফ মাহমুদের কথা বললেন যে এটা প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, তার এপিএসকে বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছে, কিন্তু আইনি কোনো পদক্ষেপ ওইভাবে আমাদের চোখে পড়েনি বা মামলা হয়নি। কেন হয়নি? এবং যারা দুর্নীতিতে এখন মানে মচ্ছব করছেন, আমরা মনে করি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হয়ে গেলে যদি জনগণের সরকার এখানে প্রতিষ্ঠিত হয়, সেই ক্ষেত্রে তখন তো এই অন্তর্বর্তী সরকার আর থাকছে না, তখন তো তাদের কৃতকর্ম জনগণের সামনে প্রকাশ হয়ে যাবে। তাহলে যখন প্রকাশ হবে তখন তারা তাদের মুখ কোথায় লুকাবেন? যারা এখন চেষ্টা করছেন সাধু সাজার, কিন্তু ভেতরে ভেতরে তারা চুরি করছেন, তারা তাদের এই মুখটা কোথায় লুকাবেন তখন? এই প্রশ্নটা জনগণের, কিন্তু রাজনীতিতে শেষ কথা নেই। যদি এমন হয় যে তাদের সেফ এক্সিট দিতে চায় বিএনপি, একদম সমঝোতা বোঝাপড়ার বিএনপির সাথে হলো,
তাহলে এই সরকারকে আপনারা এই সরকারের মধ্য দিয়েই তো ক্ষমতায় আসবেন, নির্বাচনের মধ্য এই দিয়ে। সরকারের মধ্য দিয়ে আমরা ক্ষমতায় আসবো না, আমরা আসবো ফলে জনগণের একদম সেভ ভোটে। এক্সিট আপনারা দিয়ে গেলেন, মানে No, আমরা জনগণের ভোটে আমরা ক্ষমতায় আসবো। জনগণ যদি মনে করে ক্ষমতায় আসবো না, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেব, সেটা যদি বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোটে আমাদেরকে সেই দায়িত্ব দেয়, তাইলেই কেবল সম্ভব। কোনো এই সরকার কিভাবে আমাদেরকে মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে? জনগণ দিবে, বাংলাদেশের জনগণ যারা ভোট দিবে, তারা যদি ভোট দেয়, তারা যদি মনে করে যে বিএনপিকে ভোট দিয়ে তারা বিএনপির পাশে থাকবে, তাহলে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। এই সরকারের পক্ষে কোনোভাবে সেটা করা সম্ভব না। তারা কিভাবে করবে? সরকার অধীনে নির্বাচন হচ্ছে, এক No, ধরনের নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন এক ধরনের বলা নির্বাচন হচ্ছে হবে। আপনাদের বিরোধী পক্ষ থেকে যে সরকারের সাথে এক ধরনের আপনাদের সমঝোতা আছে এবং সরকার সহ প্রশাসন বিএনপির প্রতি ঝুঁকে গেছে, একেবারে মাঠ পর্যায়ে প্রশাসন। দেখুন, যারা এই কথাটি বলছে তারা হচ্ছে মানে আপনি যদি ছাত্র নেতাদের কথা বলেন, তারা তো যেই সরকারটি এখন আছে ইউনূস সরকার, উনি তো নিজেই বলেছেন যে এই ছাত্ররাই ওনার নিয়োগকর্তা। এখন ওরাই বলছে যে মানে প্রশাসন বিএনপি দিকে ঝুঁকে যাচ্ছে। এগুলো হচ্ছে অবান্তর কথাবার্তা। কারণ জনগণের যেই মানে সমর্থন, জনগণের যেই ভালোবাসা, এটা যদি বিএনপির পক্ষে থাকে, বিএনপির তো সেটা অপরাধ নয়। বিএনপি জনগণের আস্থা অর্জন করতে পেরেছি বলেই জনগণ বিএনপির পাশে আছে, এবং 17 বছর বিএনপির সঙ্গেই বাংলাদেশের মানুষ ছিল। জি, শামিয়াপা ধন্যবাদ। ডক্টর মঞ্জু চৌধুরী, এই বিষয়ে একটু জানতে চাই যে জুলাই সনদের ভবিষ্যৎ কি? বিএনপি 31 দফার কথা বলছে এবং তারাই এও বলছে যে জুলাই সনদের অনেক কিছুই 31 দফা কাভার করে। হানা ভোটের কথা বললেন শামিয়া আপা, আসলে তাহলে 31 দফার ভবিষ্যৎ কি সেই ভোটেই নির্ধারিত হবে? অনেকে জুলাইয়ের যারা সনদের স্বাক্ষরকারী বা শক্তি, অভ্যুত্থানী শক্তি, তারা মনে করছেন যে হ্যাঁ জয়যুক্ত হবে। আপনি কি শোনেন, এখানে যে 31 দফার ভবিষ্যৎ নির্ভর করবে জুলাই সনদ কথা বলুন না, যদি 31 দফা ওনাদের, ওইটা নিয়েই কিন্তু ওনারা ইলেকশনের ময়দানে নামছেন। যদি ওনাদের মেজরিটি পায়, ওনারা যদি সরকার গঠন করে, তাহলে পাবলিক এক ধরনের ম্যান্ডেট দিল যে তোমরা 31 দফা কায়েম করো, বাস্তবায়ন করো। আর গণভোটের বিষয়টা হচ্ছে যে এরা সাইন করছে, বিএনপি বা অন্যান্য নেতারা সাইন করছে, কিন্তু বিএনপির যারা ফলোয়ার, যারা ভোটার, তারা তো সাইন করে নাই। সেই জন্যই তো আপনি গণভোটে দেওয়া হচ্ছে। কিন্তু গণভোটে যে এটা পাস করবে, এটা আমার তো সিরিয়াস ডাউট আছে। কারণ কি, ওই যে গণভোটে না জয়যুক্ত হতে পারে, না জয়যুক্ত হবে কি, মানুষকে একটা ভোটাধিকার দিয়ে ছিনিমিনে খেলা হয়েছে। ওখানে 4টা প্রপোজিশন আছে, 4টা প্রস্তাবনা আছে। এর মধ্যে ধরেন 2টা প্রস্তাবনা আপনি এগ্রি করেন, 2টা করেন না, আপনি কি ভোট দিবেন না ভোট দিবেন? এই সমস্যা এটার কি, আমি ধরেন আমি কোনো অবস্থাতেই প্রস্তাবের ভাষাগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। ব্যালটের কথা আছে, সেটা পড়তে লাগে 1 মিনিট 40 সেকেন্ড 50 সেকেন্ড সময় লাগে, ওটা পড়তে হয়। আবার দেখেন 25% ভোটার তারা তো পড়তে পারে না। আর এখানে তো কোনো সিম্বল নাই, মার্কা নাই, না আরও কোনো মার্কা নাই। ভোটাধিকার অ্যাপ্লাই করে তারা যারা নিরক্ষর, তার মার্কা দেখে করে, কিন্তু যে ধানের শীষে ভোট দেবো, নৌকায় ভোট দেবো, লাঙ্গলে ভোট দেবো, এই ধরনের তাদের মার্কা আছে, মার্কা দেখে পড়তে হয় না। কিন্তু এইখানে কি করবেন আপনি, এই যে এই গণভোটে? তারপরে দেখেন গণভোট তো আগেও হয়েছে, কিন্তু গণভোট আছে, সেখানে একটাই মাত্র কথা থাকে, থাকে যে যেমন 77 গণভোটে থাকে যে আপনি কি জিয়াউর রহমান কর্তৃক যেসব স্টেপ নেওয়া হয়েছে সেটা সমর্থন করেন কি করেন না, এইটার বাইনারি হ্যাঁ কিংবা না। আর এখানে আপনার 4 রকমের আছে, সেখানে আছে দফায়, প্রপোজিশনে আছে যে 30টা জুলাই সনদে যে 30টা দফা আছে, সেটাকে আপনি এগ্রি করেন? আপনি কি 30টা দফা পড়ছেন? সাধারণ একটা লোক ওইখানে যাবে, আপনি দেখেন কীরকম একটা মিসম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে যে এবার ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,00,000। 80% লোক ভোট দেবে। 2008-এ 87% লোক ভোট দিচ্ছে। এবার আমরা ধরে নেই যে 80% লোক ভোট দেবে। 80% লোক যদি 10,20,00,000 লোকে যদি ভোট দেয়, আপনি 2,44,000 বুথ, সময় হচ্ছে 9 ঘন্টা, অর্থাৎ 540 সেকেন্ড। 1 ঘন্টা বাড়িয়েছে, তাতে প্রত্যেকটা ভোটার সময় পায় 1 মিনিট 29 সেকেন্ড। 1 মিনিট 29 সেকেন্ডের মধ্যে তার 2টা ভোট সম্পন্ন করতে হবে। সম্পন্ন কি, প্রথমে তো সে 2টা ব্যালট দেবে এবং তার তো আইডি দেখাইতে হবে। ভোটার আইডি দেখানোর পরে তাকে 2টা ব্যালট দিবে, কালি দিবে,
তারপর সে গোপনীয় বুথে যাবে, যে সে এমপি ইলেকশনে সিল মারবে, তারপরে ওইটা সে পড়বে, না যে পড়ে পড়তে পারে না সে কি করবে? সে কি করবে? আসলে তো পড়তে হবে তার, না পড়ে তো আপনি দেবেন না ভোট, বলতে পারেন না যে তুমি না পড়েই যা আগে পড়ছো ওটার মধ্যে কী লেখা থাকবে আমার তো জানতে হবে, আমার তো জানতে হবে কী লেখা থাকবে। জি, সুতরাং 20% 30% লোকেও অ্যাকচুয়ালি ভোট দিতে পারবে, এবং আমার ধারণা যে এই গণভোট ফেল করবে, স্পেকটাকুলারলি ফেল করবে। মানে ফেল করবে অর্থাৎ কি, মানে গণভোটে সেখানে গণভোটে ফেল করবে কি কারণে? আমরা ধরেন 80% লোকে এমপি ইলেকশনে ভোট দিল, হ্যাঁ, গণভোটে 20% লোকে ভোট দেয়, তার মানে কি 60% লোক গণভোটে আস্থা নাই, মানে ওই ভোট না দিয়েও সে ফিরে আসতে পারবে। যদি ব্ল্যাঙ্ক দিয়ে দেয়, সে ব্ল্যাঙ্ক দিয়ে দেবে, সে কিভাবে পড়বে আপনি বলেন, কিভাবে সে না, পড়বে? কিন্তু আগে থেকে প্রচারণায় যদি হানা হায়ে কি আছে বা নায়ে কি আছে, এটা যদি এক ধরনের ব্যাপক প্রচারণার মধ্য দিয়ে সেই জনগণকে প্রচারণা জানানো কে যায়, করবে? সেই প্রচারণা প্রচারণা কে কে করবে? করবে? রাজনৈতিক দলগুলো তো তাদের নিজেদের হ্যাঁ, ভোট সেটি দিয়ে সেটি দেয়। প্রশ্ন যে রাজনৈতিক দলগুলো তো সেটা দায়িত্ব নেবে না, বা নির্বাচন সব- আচ্ছা, কমিশন- আপনি যত প্রচার করেন, আমি এটার বিরুদ্ধে যে এই দ্বিকক্ষ বিশিষ্ট এটার বিরুদ্ধে, কিন্তু যে প্রধানমন্ত্রীর সময় টার্ম লিমিট করে দেওয়ার পক্ষে, হ্যাঁ, রাইট? হ্যাঁ। তা একটা বিপক্ষে আমি, আর একটা পক্ষে জি। আমি, তাহলে না, বোঝা যায় একটা ডিলেমার dilemma মধ্যে কি? পড়ে আমি না, যাবে। আমাকে আপনি দেখেন, আপনি আমাকে বলেন আমি কি হা ভোট দিব না না ভোট দিব? মঞ্জু ভাই, আসলে একটু সমস্যা তো আছেই। শামীম আপা, আবারও আপনার কাছে আসতে চাই। আমরা বেগম জিয়ার পরবর্তী বিএনপি রাজনীতির কথা বলছি, যে বেগম জিয়ার পরবর্তী রাজনীতির মানে এবং তারেক রহমান যখন আপনাদের চেয়ারম্যান, তখন রাজনীতির গুণগত পরিবর্তন মানে কোন কোন ক্ষেত্রে ঘটবে বলে আপনি মনে করেন, এবং আসলে সেটা জনপ্রত্যাশার কতটা পরিপূরক হবে মনে করেন? বিএনপি 5ই আগস্টের পরে এক ধরনের বড় বদনাম তৈরি হয়ে গেছে, এবং এটা কেউ কেউ তৈরিও করেছে, যে এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, নানা কাজে বিএনপি, শুধু চাঁদাবাজি, দখলবাজিতে বিএনপি দারুণ মাত্রায় জড়িয়ে গেছে, এবং তার একটা রাজনৈতিক ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে। এটি কি রিকাভার কতটা করতে পেরেছে বিএনপি এই সময়? দেখুন, বিএনপি যেহেতু একটা জনপ্রিয় দল এবং দীর্ঘ সময় তারা রাষ্ট্র পরিচালনাও করেছে, সেই ক্ষেত্রে এখন যারা নতুন নতুন রাজনীতিতে সরকার পরিচালনার স্বপ্ন দেখেন বা সরকার গঠন করার চিন্তা করেন, তাদের একটা কনস্পিরেসি তো আছেই বিএনপির বিরুদ্ধে। সেটাকে মাথায় রেখেই বিএনপি এগুচ্ছে, এবং আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা যে কাজগুলো যেখানে শেষ করেছেন, সেখান থেকেই আমাদের চেয়ারম্যান তারেক রহমান তার আগামী দিনের পথটা এগিয়ে নিয়ে যাবেন, এবং তারা যে কাজগুলো শেষ করতে পারেননি সেই কাজগুলো উনি সম্পন্ন করবেন। এবং ডেফিনেটলি উনি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ভালো গুণগুলো আছে সেগুলো দ্বারা উনি প্রভাবিত, এবং তার দেশপ্রেমের প্রশ্নে তিনি যে আপোষ করবেন না সেটা কিন্তু ইতিমধ্যে তিনি বারবার প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন। এবং ওনার একটি স্লোগান আপনারা নিশ্চয়ই জানেন, যে উনি বলেছেন যে সবার আগে বাংলাদেশ, এবং দিল্লি নয়, পিন্ডি নয়, মানে বাংলাদেশই হচ্ছে আমাদের, মানে সর্বাগ্রে বাংলাদেশপন্থী রাজনীতি, বাংলাদেশপন্থী রাজনীতি আমরা করব, এবং বাংলাদেশের মানুষের স্বার্থে আপোষ করার কোনো সুযোগ ওনার আছে বলে আমি মনে করি না, এবং উনি সেটা করবেনও না। উনি যেহেতু বাংলাদেশের মানুষের স্বার্থেই উনি রাজনীতি করতে চান, বাংলাদেশের ভালোর জন্য উনি রাজনীতি করতে চান, এবং একটি মানবিক বাংলাদেশ উনি প্রতিষ্ঠা করতে চান, সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি আগামী দিনে ভালো কাজগুলোই করবে এবং ওনার নেতৃত্বে আরো শক্তভাবে এগিয়ে যাবে। আবার একটু সম্পর্ক প্রশ্ন করতে চাই আপনার আলোচনার সূত্র ধরে, যে আমরা দেখলাম যে তারেক রহমান তিনি ফিরতে পারছেন না, তার মা যখন খুবই সংকটপূর্ণ অবস্থায় আছেন তখনও ফিরতে পারছেন না, তিনি তার দুঃখের কথা বলছিলেন, এবং এক জায়গায় বলছিলেন যে তিনি তার দেশে ফেরা এটা কেবল একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না, পারিপার্শ্বিক বা আরও এখানে অন্য বিষয় আছে। তিনি আবার পরে ফিরলেন 25 তারিখ ডিসেম্বরের, খুব অল্প সময়ের সিদ্ধান্ত হলো। কেউ কেউ বলছেন যে আসলে এইটি ক্লিয়ার করা হয়নি বিএনপির পক্ষ থেকে, কে তাকে দেশে ফিরতে বাধা দিয়েছিল। অনেকে বলছে যারা আপনার প্রতিপক্ষ, যে ভারতের সাথে এক ধরনের আপনাদের সমঝোতা হয়েছে এবং তিনি দেশে ফিরেছেন, এবং সেই রাজনীতি তিনি এখন করছেন। মানে এই যে আপনি বললেন যে দিল্লি নয় ঢাকা বা পিন্ডি নয় ঢাকার যে স্লোগান, সেখানে মানে ভারতের কাছে এক ধরনের কি বলে মুসলেকা বা এক ধরনের সমঝোতা, যেটাই বলি, এটার মধ্য দিয়ে তিনি রাজনীতি শুরু করেছেন বলছেন কেউ কেউ। মানে
আচ্ছা, বিএনপি মুসলিকের রাজনীতিতে বিশ্বাস করে না, এবং আপনি দেখেছেন যে গত 17 বছর আওয়ামী লীগ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকভাবে ওনাকে নির্যাতন করেছে, এবং ওনাকে অনেক সময় অফারও দেওয়া হয়েছে বাইরে চলে যাওয়ার জন্য, নির্বিঘ্নে ভালোভাবে বেঁচে থাকবার জন্য। উনি কিন্তু এই দেশকে ভালোবেসে, এই দেশের মানুষকে ভালোবেসে এখানেই থেকে গিয়েছেন, এবং বলেছেন এই দেশের বাইরে ওনার কোনো ঠিকানা নেই, এবং এই দেশের মানুষই ওনার স্বজন। তাহলে বিএনপি তো বারবার কি কাদম্বিনী কি মরিয়া প্রমাণ করিতে হইবে যে সে মরে নাই? বিএনপি বারবার এটার প্রমাণ দিয়েছে যে তারা জনগণকে এবং এই দেশকে তারা ভালোবাসে। ভারতের কথা আপনি বলছেন, যারা বলছে তাদের নেতারা কি বলেছে যে ভারত কষ্ট পাবে এরকম কোনো আচরণ আমরা করব না। যেহেতু আমাদের নেতা তারেক রহমান গোপন বৈঠকও হয়েছে, আবার ভারতের সাথে গোপন বৈঠকও তারা করেছেন, তারাই এই দ্বিচারিতা করছেন, এবং তাদের নেতাদের অনেক নৈতিক স্খলনজনিত অনেক সমস্যা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আমরা সেগুলো দেখছি, আমরা সেগুলো অবজার্ভ করছি। এবং আমাদের নেতা তিনি পরিষ্কার বলেছেন যে ওনার একক সিদ্ধান্তের বিষয় এটি নয়, যেহেতু উনি দীর্ঘদিন ওখানে চিকিৎসার জন্য ছিলেন, ওনার পাসপোর্ট ছিল না, ওনার ট্রাভেল পাস ছিল না, কাজেই এটা তো রাষ্ট্রের অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিল, ওনার একার সিদ্ধান্তের বিষয় এটি ছিল না। কাজেই এখানে ভারত কোথা থেকে আসলো? আর ভারত কি মানে বাংলাদেশ কি ভারতের করদরাজ্য নাকি যে ভারত এখানে আমাকে দেশে আসার জন্য মানে মুসলেকা নিবে বা মুসলেকা দিবে? বাংলাদেশের মালিক কি মানে ভারত? এটা তো না, বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ। সুতরাং এখানে অনেকগুলো প্রতিষ্ঠানের বিষয় ছিল, আইনি জটিলতা ছিল, যেগুলো পরিষ্কার করেই ওনাকে দেশে পা রাখতে হয়েছে, এবং উনি এসেছেন। সবার তো এটা ছিল যে ওনার মা অসুস্থ, উনি কেন আসছেন না? ভাই, মা তো ওনার, মানে ওনার চেয়ে কষ্টটা কি আপনার বেশি হচ্ছে বা আমার বেশি হচ্ছে? নিশ্চয়ই সন্তানের কষ্টটাই মানে সবচেয়ে বেশি হবে একজন মায়ের জন্য। সন্তানের কষ্টটা এটা মেপে দেখা যায় না। তো কাজেই সমালোচকরা অনেক সমালোচনা করবেন, অনেক বিরোধিতা করবেন, এগুলো মাথায় রেখেই আমরা এগোচ্ছি। আমরা মনে করি যে বাংলাদেশের স্বার্থে আমরা আপোষ করব না, এবং বাংলাদেশের জনগণের স্বার্থেও আমরা আপোষ করব না। এগুলোকে প্রাধান্য দিয়েই বিএনপির আগামী দিনের রাজনীতি এগোবে, এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমান এভাবেই রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাবেন, এবং বাংলাদেশকে একটি মানবিক সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবেন, এবং দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স, এখানে কোনো মার্সি নেই। জি, জিরো টলারেন্স কিন্তু আমরা এই খবর সংবাদ মানে এই কথা কিন্তু শেখ হাসিনার মুখেও শুনেছি, অনেকবারই শুনেছিলাম। ডক্টর মঞ্জুর চৌধুরী, যে আপনি কি দেখেন, মানে আপনি একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে বিএনপির সামনে প্রধানতম যদি 3টা চ্যালেঞ্জের কথা বলা হয়, 1, 2, 3, মানে কি দেখেন আপনি? প্রথম চ্যালেঞ্জ যেটা অবভিয়াস, যে ইলেকশনে উইন করে সরকার গঠন করা। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে ধারায় বাংলাদেশের রাজনীতি চলে ট্র্যাডিশনাল ওয়েতে, যে লুটপাট, এই যে আপনি দেখেন যে নদীগুলিতে বালু উঠায় লুটপাট করে, এটা করে সেটা করে, সেগুলিকে ওনার ঠেকানো। মানে দুর্নীতির কথা আপনি যেটা বলছেন, শুধু দুর্নীতি না, লুটপাটও আছে, অরাজকতা আছে। আপনার ওনার আরেকটা চ্যালেঞ্জ হবে যে পুলিশ এবং সিকিউরিটি বাহিনী এদেরকে তাদের মনোবলকে রিস্টোর করা। আর তার থেকেও বড় কথা হচ্ছে কি, যে চাটুকারিতার ঊর্ধ্বে ওঠা, সেলাম ঠেলাম এসব যে ছিল না, এগুলি যেন না হয়। আর সঠিক লোককে সঠিক জায়গায় দেয়া, যোগ্য ব্যক্তিকে। এখানে দলীয় আনুগত্য থেকেও দরকার হচ্ছে যে সেই লোক কি দুর্নীতি মুক্ত কিনা, সেই লোক কি বাংলাদেশের স্বার্থ দেখে কিনা, সেই লোক কি যোগ্য কিনা, তার কি দক্ষতা আছে কিনা, এইসব বিচার বিশ্লেষণ করে যদি অ্যাটলিস্ট টেকনিক্যাল পোস্টগুলি মন্ত্রণালয় বাদ দেন, টেকনিক্যাল পোস্টগুলি যেন উনি কারেক্ট লোককে নিয়োগ করেন, এটা দলীয় দিকে না দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনটাকে সম্পূর্ণভাবে যেন দলীয় প্রভাব মুক্ত রাখেন, তাহলে আমরা হয়তো একটা ধাপে চলে যাব, যেটা আমরা আশা করছিলাম এতদিনে, যেটা এই গভর্নমেন্ট করতে পারে নাই। এই গভর্নমেন্টের সেই এটা যোগ্যতাটা ছিল না, তারা নিজেরাই দুর্নীতিতে জড়ায়। মঞ্জু ভাই, আমরা আলোচনার শেষ দিকে ছোট করে কতগুলো প্রশ্ন অবতারণা করতে চাই, যেটি হচ্ছে যে আমরা দেখলাম যে তারেক রহমানের সাথে নানা রাজনৈতিক নেতৃবৃন্দ দেখা করছেন, আজকেও বাম রাজনৈতিক দলের নেতারা দেখা করেছেন, কিন্তু এর আগে দেখা করেছেন ডাক্তার শফিকুর রহমান, জামাতের প্রধান, এবং তিনি দেখা করেছেন তাকে শোক যেন প্রকাশ করার জন্য, সমবেদনা প্রকাশ করার জন্য, কিন্তু বের হয়ে তিনি এক ধরনের বক্তব্য দিলেন, যেন রাজনৈতিক বক্তব্য, যে সামনের দেশ একই সাথে তারা গড়বেন, এক ধরনের ঐক্যর মধ্য দিয়ে সরকার মানে দেশ পরিচালনা হবে, মানে এক ধরনের আসলে সমঝোতার নির্বাচন হচ্ছে কিনা, এরপর থেকে প্রশ্নটা এসছে যে তুমি আর আমি, সেই যে ডামি
মানে নির্বাচনের দিকেই আসলে যাচ্ছে কিনা, আসলে প্রকৃতপক্ষে অর্থবহ নির্বাচন কি হবে দেশে? এখানে তো আওয়ামী লীগও এখন এই নির্বাচনে নাই, একভাবে এটা ধরে নেওয়া যেতেই পারে। না, আছে, অন্যভাবে আছে ইনডাইরেক্টলি। আপনি দেখেন যে শফিকুর রহমানের প্রেক্ষিতটা দেখতে হবে। উনি গেছেন কিন্তু বেগম জিয়ার মানে মৃত্যুতে শোক জানানোর জন্য গেছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে উনি কয়েকটা ভালো কথা বলছেন যে আমরা একসাথে কাজ করব, এবং একসাথে কাজ করা মানে এই না যে একই মন্ত্রিসভা গঠন করব। যদি ধরুন যদি জামাত যদি আপনার বিরোধী দলে যায়, প্রধান বিরোধী দল হয়, সেখানেও তো সরকারের সাথে যদি বিএনপি ক্ষমতায় যায় একসাথেই কাজ করতে হবে। জাতীয় পার্টিও তো আওয়ামী লীগের সাথে ক্ষমতায় গিয়ে বিরোধী দলে ছিল, তারা একসাথেও কাজ করেছিল, তখন আপনারা সমালোচনা করেছিলেন। না, আমরা আশা করি না যে বিএনপি বিরোধী দল জামাত একটা গৃহপালিত দল হবে, এ ধরনের আশা কিন্তু আমি করি না, এটা করা যায় না। এবং আর বিএনপিও একটা গৃহপালিত দল রাখার চেষ্টা করবে, তো সেই প্রয়োজনীয়তা তার নাই। শেখ হাসিনাও তো গৃহপালিত জীবজন্তু প্রথমে তো দরকার হয় নাই, শেষের দিকে দরকার হয়েছে যখন সে গণতন্ত্র থেকে সরে গেছে। ডিক্টেটরদের গৃহপালিত জন্তু জানোয়ার নিতে হয়, যারা গণতন্ত্রের পক্ষে থাকে তাদের এই ধরনের জীবজন্তু নিতে হয় না। জি, তারপরে আপনি এইটিকে মানে ওই ধরনের যে আমি দামি বা সমঝোতার এক ধরনের নির্বাচনী সমঝোতা বিএনপি চেষ্টা করেছে নানা দলের সাথে, শাম্মী আপা আপনার সাথে, এবং সেখানে একটা চ্যালেঞ্জও তৈরি করেছে তৃণমূল পর্যায়ে যে মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে। মানে এটিকে আসলে সামনে বিএনপির জন্য স্বতন্ত্র যে প্রার্থী যারা দাঁড়িয়ে যাচ্ছেন, আমরা দেখলাম রুমিন ফারহানার মতো একজন নেত্রী, বিএনপির আপনাদের সাবেক সংসদ সদস্য, তিনি মনোনয়ন পাননি। অনেকে বলছেন যে এটি বিএনপিকে এক ধরনের আবার বিতর্কে বা সংকটে ফেলবে কিনা, মানে এটা কতটা সমাধান করা যাচ্ছে? বিতর্কে কেন ফেলবে? বিতর্কে ফেলার আপনার তো স্বাধীনতা আছে। আপনি যদি দল না করেন, দল পছন্দ না করেন, আপনি স্বতন্ত্র চলে যেতে পারেন, সেটা আপনার ব্যক্তি স্বাধীনতা আছে। দল তো আপনাকে জোর করে রাখতে পারে না। তবে আপনি যদি একটা দল করেন, দলের কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সেগুলো মেনেই আপনাকে দল করতে হবে, তাই না? নমিনেশন আমিও চেয়েছিলাম, দল আমাকে নমিনেশন দেয়নি। কই, আমি তো স্বতন্ত্র ইলেকশন করার চিন্তা করিনি, কারণ আমি দীর্ঘ 37 বছরের উপরে এই দল করি। রুমিন ফারহানারা তো সেদিন এসেছেন। আমি 89 সাল থেকে এই দল করি। তাহলে আমি আমার এলাকায় 17 বছরের আন্দোলন সংগ্রাম বলেন, যাই বলেন, এই ফেসিস্ট রেজিমের বিরুদ্ধে অসংখ্যবার গ্রেপ্তার হয়েছি, নির্যাতিত হয়েছি, জেল খেটেছি, মামলা খেয়েছি। আমি আমার উপরে নির্যাতনের বর্ণনা দেওয়ার এখন আর মানে এটা মানে প্ল্যাটফর্ম না। তবু যেটা বলতে চাই যে এত কিছুর পরেও দল যখন আমাকে মনোনয়ন দেয়নি, আমি তো দলের সিদ্ধান্তকে মেনে নিয়েই দল করছি। রুমিন ফারহানারা তো সেদিন আসলেন, পার্লামেন্টে চলে গেলেন, আবার এখন স্বতন্ত্রে চলে গেলেন, আসলেন গেলেন, এটা ওনার ব্যক্তি স্বাধীনতা, যেতেই পারেন। এটা নিয়ে এরকম আরো অনেকেই আছে সেখানে দল বিতর্কে পড়বে কেন? দলের সংহতি নষ্ট হয়ে যাচ্ছে কিনা বা দল ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, দল বিতর্কিত হওয়ার কোনো সুযোগ এখানে নাই। এত বড় একটা দল, এটা জনগণের দল, এখানে অনেক নেতাকর্মী আছে, লাখো নেতাকর্মী আছে, সকলেই যে এই দলের পিছনে ঐক্যবদ্ধ থাকবে সেটাও না। কেউ কেউ বিপথে যাবেন, মান্নান ভূঁইয়ারা হারিয়ে গেছেন, বি চৌধুরী হারিয়ে গেছেন, এরকম অসংখ্য জনেরা হারিয়ে গেছেন। এখান থেকে বিচ্যুত হলেই আপনাকে হারানোর সম্ভাবনা থাকে। দল এখানে ক্ষতিগ্রস্ত হয় না। সমুদ্র থেকে 2-1 ফুটে মানে চলে গেলে সমুদ্রের ক্ষতি হয় না, সমুদ্র তার নিজস্ব ধারায় প্রবাহিত হয়, তার ঢেউ প্রবাহিত হয়। তো সেটা আমি মনে করি যে বিএনপি সঠিক জায়গাতেই আছে, সঠিক নেতা আমাদের ফিরে এসেছেন, যার আকাঙ্ক্ষায় বাংলাদেশের মানুষ এতদিন অপেক্ষা করেছে, তিনি এসেছেন, তিনি হাল ধরেছেন দলের, এবং তিনি, আমরা বিশ্বাস করি তিনি দেশেরও হাল ধরবেন এবং এই দেশে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই। মঞ্জুর ভাই, যেটি হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে এখনো অনেকে সংশয় প্রকাশ করছেন, আমরা দেখছি কথাবার্তা নানাভাবে। আপনার কাছে কি এখন সংশয় আছে যে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে, মানে ঘোষিত তারিখে? মানে সংশয়ের কোনো কারণ? বাংলাদেশের নির্বাচনের ইতিহাস যদি দেখেন, 2006 সনের যে নির্বাচনটা ছিল বিএনপির সেখানে তো আপনার তফসিল ঘোষণা হয়েছিল। সেই জায়গায় অ্যাকচুয়ালি সব ধাপ পার হয়ে 22 জন কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিলেন, তারপর 111 হয়ে গেছে, রাইট? তো আপনার তো অতীতে ইতিহাস আছে যে একদম শেষ মুহূর্তে এসেও কিন্তু নির্বাচন বাতিল হয়ে যেতে পারে, তফসিল বাতিল হয়ে যেতে পারে। তো সেই সম্ভাবনা কিন্তু আপনি একদম উড়াই দিতেছেন, আশঙ্কা তো একটা থাকেই। কিন্তু তারপরেও মনে হচ্ছে যে এই নির্বাচন হতে পারে, এই নির্বাচন হয়তো হয়ে যাবে, কিন্তু নির্বাচন হবে ভঙ্গুর নির্বাচন। কারণ আপনি প্রায় 30% ভোটারকে চয়েস দিচ্ছেন না, তারা হয়তো ভোট দিতে পারবে, যারা আওয়ামী লীগের যারা ভোটার
সেখানে তো তারা তাদের তো যারা প্রেফার্ড ক্যান্ডিডেট থাকবে ডেফিনেটলি নৌকার ক্যান্ডিডেট, রাইট? সে নৌকা নাই, আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেট দাঁড়াতে পারতেছে না, সুতরাং তাকে ভোট দিতে হবে হয় বিএনপিকে, হয় জাতীয় পার্টিকে, নইলে জামাতকে বা অন্য কোনো স্বতন্ত্রকে। তো এই নির্বাচনটা 30% লোকের তাদের যে রাইট, পলিটিক্যাল রাইট, আপনি ক্ষুণ্ণ করে আপনি যে নির্বাচনটা করবেন, সেই নির্বাচনটা হবে ভঙ্গুর। অনেক জায়গায় এটা গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হওয়ার কথাও না, দেশে বিদেশে নানাবিধ প্রশ্ন উঠে যাবে। নির্বাচন পরবর্তী পরিস্থিতি কি হবে সেটি নিয়েও নানা রকম কথা হয়তো প্রশ্ন করা যেতে পারে। সময় শেষ। শাম্মী আপা, আবারও আপনাকে ধন্যবাদ, সামনে সময় দিবেন আমাদের দর্শকদের। ডক্টর মনজিদ চৌধুরী, যথারীতি আপনি আমাদের সময় দিবেন সে প্রত্যাশা করি। দর্শক যারা শুনেছেন দেখেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে যারা দেখবেন সকলকে ভালোবাসা এবং ধন্যবাদ। ভালো থাকুন।